9f10.com-এ আজকে শুনবেন একটি জনপ্রিয় ও বেস্ট সেলিং হরর নভেলের ছায়া অবলম্বনে প্রতিম দাসের লেখা অবশেষে মুক্তি। চেতনা ফিরে আসতেই ওঠার চেষ্টা করলেন রজার। একটা অসহ্য রকমের যন্ত্রণার অনুভূতি ছড়িয়ে আছে সারা শরীরে। মনে হচ্ছে মৃত্যু যেন পাকে পাকে জড়িয়ে রেখেছে ওকে। চারপাশের হাওয়াটা কেমন যেন ভ্যাপসানো, চ্যাটচ্যাটে, হালকা দুর্গন্ধময়, সাথেই অন্ধকার। বেডরুমের জানালাগুলো মনে হয় লাগানো আছে, সেই জন্যই সম্ভবত এরকম দম বন্ধ করা পরিবেশ মনে হচ্ছে। স্যান্ড্রা, স্যান্ড্রা, স্যান্ড্রা! ডাক দিলেন স্ত্রীর উদ্দেশ্যে, যাতে সে কোনো পরিচারিকাকে পাঠিয়ে দেয় যে পর্দাগুলো সরিয়ে জানালা খুলে ঘরে আলো বাতাস আসার পথ করে দেবে। নিজের গলার আওয়াজ কেমন যেন চাপা চাপা ঠেকলো নিজের কানেই। মনে হলো কাছাকাছি কিছু থেকে ধাক্কা খেয়ে যেন ফিরে এলো। স্যান্ড্রা, আরে কি হলো, শুনতে পাচ্ছ না নাকি? আমি ডাকছি যে। কোনো উত্তর দিল না কেউ। চারপাশের উষ্ণ চ্যাটচ্যাটে ভাবটা রজারের ভালো লাগছিল না। না, এখন যা মনে হচ্ছে আমাকেই উঠে জানালাগুলো খুলতে হবে। কোনোইতে ভর দিয়ে উঠতে গেল একপাশে কাত হয়ে। সঙ্গে সঙ্গেই রজার ভালোভাবেই বুঝতে পারল আপাতত ও যেখানে আছে সেটা বিছানা নয়। এটাও বুঝতে পারল উঠে বসার উপায়ও নেই। এক সীমাহীন আতঙ্ক ওকে ঘিরে ধরল। আঙুল দিয়ে মাথার ওপর দিকে ছুঁয়ে বুঝতে পারল ইঞ্চি খানিক জায়গা আছে ওখানে। মসৃণ সাটিন ধরনের কাপড় লাগানো রয়েছে চারপাশে, বাঁ পাশে, ডান পাশে, নিচে, ওপরে, সব জায়গায়। নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে এখন। মনে হচ্ছে বাতাস যেন কমে আসছে। নড়াচড়া করার মতো একটুও জায়গা নেই। যেটার ভেতরে ও শুয়ে আছে সেটা একেবারে ওর শরীরের লম্বা চড় আর মাপে টাঁয়ে টাঁয়ে বানানো। আর এরকম জিনিস একমাত্র বানানো হয় বিশেষ প্রয়োজনে। রজারের মনে হচ্ছিল অদৃশ্য দুটো হাত যেন ওর গলা চেপে ধরেছে। ও ভাবল, মাই গড, ওরা ভুল করে ফেলেছে। ওরা ভুল করে ফেলেছে। ওরা ভেবেছে আমি মরে গেছি। আমাকে ওরা কবর দিয়ে দিয়েছে। আমি 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 মরিনি, আমি জ্যান্ত কবরস্থ হয়েছি। চরম সত্যিটাকে মেনে নেওয়ার জন্য বেশ কিছুক্ষণ চুপ করে শুয়ে থাকলো রজার। না 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 না, কিছুতেই উদ্বেগগ্রস্ত হওয়া চলবে না। সেটা করার অর্থ তাড়াতাড়ি মৃত্যুকে ডেকে আনা। শান্ত থাকতে হবে, শান্ত থাকতে হবে, শান্ত থাকতে হবে। কিছু একটা উপায় বার করতে হবে। উত্তেজিত হলে চলবে না। ও এখন কফিনের ভেতর, যেখানে জায়গা খুব কম, হাওয়াটাও কম। এর ভেতরে যারা থাকে তাদের হাওয়ার দরকার হয় না। কিছুটা হাওয়া এখনো আছে এর ভেতর, আর সেটা
ক্রমশই কমে যাচ্ছে। ওকে ওকে আস্তে আস্তে নিঃশ্বাস নিতে হবে। আচ্ছা, এমন তো হতে পারে যে ওরা কবর দেয়নি, হয়তো কোনো ফিউনারেল পার্লারে ওকে রাখা হয়েছে কফিন সমেত, কফিনের ঢাকনা লাগানো হয়েছে, কিন্তু এখনো কবর দেওয়া হয়নি। সেক্ষেত্রে এই কে আছো? জোরে একটা চিৎকার করলো। কোনো সাড়া নেই, কোনো সাড়া নেই। না 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 না, এরকম চিৎকার করার মানে অক্সিজেন নষ্ট করা। কফিনের ভারী ঢাকনা ভেদ করে ওর আওয়াজ বাইরে যাচ্ছে না, অথবা একটা শিরশিরে অনুভূতি বয়ে গেল শির দাঁড়া বেয়ে। ওকে কবর দেওয়া হয়ে গেছে। পবিত্র বাইবেল পাঠ সমাপ্ত। সবাই চলে গেছেন ওকে একা রেখে। এর একটাই অর্থ, সে এখন 6 ফুট মাটির নিচে। এক বিশাল ওজনের মাটি এখন চাপানো আছে কফিনটার ওপর। একমাত্র সুপারম্যানের পক্ষেই সম্ভব একে ঠেলে সরানো। শত শত পাউন্ড মাটির ওজনের নিচে চেপে বন্ধ হয়ে থাকা কফিনের ডালা খোলার প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন রজার নামের একটা মানুষ। কমে আসছে বাতাস, কমে আসছে জীবনদায়ী অক্সিজেন। কষ্টের চাপে নিজের গলা নিজেই চেপে ধরছে মানুষটা, তাও তাও এক হাতে। কারণ কারণ দুটো হাত একত্র করার জায়গাও নেই কফিনের ভেতর। না না না, এখন এসব ভাবা চলবে না। আমি এসব ভাববো না মোটেই। নিজেকে বলল রজার। এরকম ভাবলে পচে গলে মরতে হবে এই কফিনের ভেতর। না 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 না। কিন্তু এরকম আমার সঙ্গে হলো কিভাবে? কখনই বা হলো? না মরতেই কবর দেওয়ার ঘটনা ও এর আগেও শুনেছে, যার বেশিরভাগই ওই অ্যালান পোর গল্পের মতো। কষ্ট ও কল্পনাকে বাস্তবের মতো করে বর্ণনা করা। কিন্তু এটা তো মিথ্যে নয়, কল্পনা নয়, পোয়ের গল্পও নয়। ও রজার প্যাট্রিক, বয়স 44, সম্পত্তির মোট পরিমাণ $500,000, 7টি কর্পোরেশনে সম্মানজনক পদে অধিষ্ঠিত। আপাতত বন্দী হয়ে গেছে ওর শরীরের থেকে সামান্য বড় মাপের একটা কফিনের ভেতর, যার ভেতরের বাতাস তার নিঃশ্বাস নেওয়ার কারণে গলে ছোট হয়ে যেতে থাকা মোমবাতির মাপের মতোই কমে যাচ্ছে। এটা স্বপ্নের মতোই, তবে দুঃস্বপ্ন। একটা বড় করে শ্বাস নিয়ে দুহাতে কফিনের ঢাকনাটাকে ওপরের দিকে ঠেলতে শুরু করলো রজার। যতক্ষণ দম রইল আর হাতে যন্ত্রণার অনুভূতি না হলো। কিন্তু লাভ কিছু হলো না। এক কণাও নড়ল না ওটা। হাত নামিয়ে নিল রজার। সারা শরীর ভিজে গেছে ঘামে, কুটকুট করছে গোটা গা। যে দামি জামা কাপড়ও পরে সেসব আপাতত পরে নেই বোঝাই যাচ্ছে। নিকৃষ্ট মানের পোশাক পরানো হয়েছে ওকে শেষ সময়ে। আর কতটা সময় আছে হাতে? বাকি হাওয়া আর কতক্ষণ থাকবে? 10 মিনিট, 1 ঘন্টা, খুব বেশি হলে একটা গোটা দিন। কিছুক্ষণ শুয়ে থাকার পর আবার একবার চেষ্টা চালালো ঢাকনাটা ঠেলে খোলার। সেটা করতে করতেই ওর মাথায় ছায়াছবির মতো ভেসে এলো গত 3 বছরের নানা স্মৃতি, ওর বিবাহিত জীবনের স্মৃতি। মাত্র 3 বছর হলো ওদের বিয়ে হয়েছে। 40 পার হওয়া রজারের স্ত্রী স্যান্ড্রার বয়স তখন মাত্র 23। যুবক অবস্থায় নানা কাজে ব্যস্ত থাকতে থাকতে বিয়ে করার সময় পায়নি রজার। বিভিন্ন কর্পোরেট ব্যবসায় মনোযোগ দিয়ে বাড়িয়ে গেছে উপার্জনের মাত্রা আর অর্থ বিনিয়োগ।
এই মুহূর্তে একটা বিদ্রূপের হাসি ওর মনে খেলে গেল। শুধুই রোজগার, আর কোনো দিকে চিন্তা করিনি, নজর দিইনি। কিসের জন্য? মাত্র 44 বছর বয়সে এই জ্যান্ত কফিন বন্দি হয়ে কবরে থাকার জন্য? এখান থেকে অস্বাভাবিক কোনো ঘটনা ঘটিয়ে বের হতে না পারলে মাঝ বয়স বলে আর কিছুই থাকবে না ওর জীবনে। স্যান্ড্রাকেও আর কোনো দিন কাছে পাওয়া যাবে না। এক সামার রিসর্টে দেখা হয়েছিল স্যান্ড্রার সঙ্গে। সাথে ছিল ওর বাবা আর মা। রজারের হাতে সে সময় ছিল দুষ্প্রাপ্য ছুটির কিছুদিন। তার সাথে ডাক্তারের নির্দেশও ছিল কিছুদিন কাজের চাপমুক্ত হয়ে দিন কাটানোর। 2 সপ্তাহ কোন দিক দিয়ে কেটে গিয়েছিল বুঝতেই পারেনি। নিজে থেকে বিয়ের প্রস্তাব দিয়ে নিজেই অবাক হয়ে গিয়েছিল রজার। আরো বেশি অবাক হয়েছিল স্যান্ড্রা সেটা মেনে নেওয়ায়। 1 মাস পরে একটা ছোট্ট অনুষ্ঠান করে ওরা বিয়ে করে। ব্যবসা সূত্রে চেনাশোনা সবাইকেই নেমন্তন্ন করেছিল। দক্ষিণ আমেরিকায় করে হানিমুন। 1 মাসের মধ্যে ফিরেও আসে, কাজের ক্ষতি হয়ে যাবে এই বাহানায়। স্যান্ড্রা অবশ্য তাতে রাগ করেনি, বরং কাজের প্রতি এই টানে বেশ খুশি হয়েছিল বলেই মনে হয়েছিল। বিয়ের প্রথম দিকের মাসগুলোই ছিল রজারের জীবনের সবচেয়ে আনন্দের। স্যান্ড্রার চলাফেরা দেখাটাই ছিল একটা আলাদা রকমের অনুভূতি, একটা উন্মাদনা। সেই উন্মাদনার টানটাই রজারকে আপাতত এই কফিনের ভেতর থেকে বের হওয়ার জন্য অনুপ্রাণিত করল। চোখের সামনে ভেসে উঠল পাতলা ছিপছিপে আকর্ষণীয় দেহবল্লরীর অধিকারিণী সোনালি চুলওয়ালা স্যান্ড্রার ছবি। দারুণ সুন্দর, প্রাণ ছোঁয়া স্নিগ্ধতার সেই স্পর্শ আবার পেতে হবে আমাকে। মনের ভেতর উদ্বেগ, হাঁসফাঁস করতে থাকা ফুসফুসকে নিয়ন্ত্রণ করতে করতে রজার নিজেকে বলল, সময় এখনো আছে, ঠিক জায়গাটা খুঁজে নিয়ে ঠেলতে পারলেই খুলে যাবে। কতই বার ওজন হবে একটা কফিনের ঢাকনার? উত্তরটাও ওর মন দিয়ে দিল প্রায় সঙ্গে সঙ্গেই, প্রচুর। কারণ উপরে চেপে বসে আছে মন খানিক ধুলো মাটি। না না, চিৎকার করে উঠল রজার। মোটেই না। আমি এখনো বাইরেই আছি, আমায় এখনো কবর দেওয়া হয়নি। আমি চেষ্টা ছাড়ব না। অনেক কষ্ট করে এক পাশ হয়ে শুলো, কাঁধটা ঠেকলো কফিনের ডালায়। আবার একটা গভীর শ্বাস নিয়ে চাপ দিল ওপরের দিকে। এক সময় ব্যথায় ভরে গেল ওর কাঁধ দুটো, আর যন্ত্রণা ছড়িয়ে গেল গোটা শরীরে। কিন্তু ডালাটা একটুও নড়ল না। মনের শান্ত ভাবটা আর বজায় রাখতে পারছে না রজার। হাওয়া কমছে, বাড়ছে কার্বন। কবরের ভ্যাপসা দুর্গন্ধ ওর নাক দিয়ে ঢুকে ওকে এগিয়ে নিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে। সহসাই পাগলের মতো হাসতে শুরু করলো রজার। ভুলেই গেল এভাবে হাসলে অক্সিজেন আরো কমে যাবে। ওর মনে পড়ে গেছে শেষ দিনের কথাগুলো, মনে পড়ল সেই দৃশ্য। জন কোলম্যানের বাহুলগ্না স্যান্ড্রা। ওদের বিয়ের ঠিক 1 বছরের মাথায় আবির্ভাব হয়েছিল জনের। সেই দিন বিকেলে স্যান্ড্রা জানিয়েছিল, আজ রাতে একজনকে ডিনারে ডেকেছি। তাই নাকি? বেশ বেশ, তা আমি কি তাকে চিনি? হ্যাঁ, না, ওর নাম জন কোলম্যান, আমার ছেলেবেলার খেলার সাথী। আমি ওকে বেশ কয়েক বছর দেখিনি।
রজার প্রশ্রয়ের হাসি হাসল। ও সবসময়ই চায় স্যান্ড্রা খুশি থাকুক, আনন্দে থাকুক। কখনোই যেন ওর মনে এটা না আসে যে ওর চেয়ে বেশি বয়সী মানুষকে বিয়ে করে ও ঠকেছে। ওই দিন ঠিক সন্ধে 6টায় এলো জন। বয়স 25, লম্বা, হ্যান্ডসাম, ঢেউ খেলানো সোনালি চুল, স্বচ্ছন্দ খোলামেলা ব্যবহার, মানুষকে সহজেই আকর্ষণ করতে সক্ষম। আর সেটাই পছন্দ হয়নি রজারের। সব ব্যাপারে নাক গলানো মানুষদের ওর একদম ভালো লাগে না। খুব একটা আরামদায়ক ছিল না সেই সন্ধেটা। স্যান্ড্রা আর জন মেতেছিল পুরনো দিনের স্মৃতিচারণে। মাঝে মাঝে এমন সব কথার সঙ্গে উচ্চস্বরে হেসে উঠেছিল ওরা, যেগুলোর কোনো মানেই ছিল না রজারের কাছে। রাত 11টায় প্রচুর বকবক করে বিদায় নিল জন। সেদিন রাতেই রজার স্যান্ড্রাকে নিয়ে বেডরুমের পথে যাওয়ার সময় অনুভব করল যেন একটা কাঠের পুতুল যাচ্ছে ওর সঙ্গে। এটা তো আগে কখনো মনে হয়নি। পরবর্তী ভালোবাসাবাসীর পর্বটাও যান্ত্রিক আড়ষ্টতার মধ্যে ঘটে গেল। এসব নিয়ে পরে ভাবলেও সে ভাবনার কথা স্যান্ড্রাকে বলেনি, কোনো দিন বলেনি রজার। জনের আগমন হতে থাকলো ঘন ঘন। শুরু হলো 2-3 দিন করে থেকে যাওয়াও। কিন্তু বরাবরের মতো স্যান্ড্রার আনন্দের কথা ভেবে সব মেনে নিয়েছে রজার। কফিনের দমবন্ধ করা অন্ধকারে শুয়ে রজারের মনে পড়ল জনের শেষ আগমনের দিনটার কথা। আর এবারের ঘটনা ছিল মাত্রাতিরিক্ত। দিনটা ছিল শুক্রবার। জন এসেছিল ডিনারের নির্দিষ্ট সময়ে। এখন এবারের ভৃত্যরাও ওকে চিনে গেছে। নিয়ে গেল উত্তর দিকের ঘরটায়। একরকম হাসি উচ্ছ্বাসে মেতে থাকলো ওরা। মাথা ধরার বাহানা করে আগেই উঠে যায় রজার। বিছানায় শুয়ে পড়লেও ঘুম আসেনি। এপাশ ওপাশ করছিল অস্বস্তির সঙ্গে। যার অর্ধেক ছিল আগামী সোমবার যে লৌহা করে ডিলটা হতে চলেছে সেটার ভাবনা, আর বাকিটা এই বাড়ির ছাদের তলায় ওই ফাজিল বাচাল যুবকের উপস্থিতিজনিত কারণ। দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেল। প্রিয়তমা স্যান্ড্রার উত্তেজক দেহবল্লরীর টানে বিছানা ছেড়ে উঠে পড়ল রজার। চলল স্ত্রীর ব্যক্তিগত বেডরুমের দিকে। পেটা ঘড়ির আওয়াজ জানান দিল এখন রাত 3টে বাজে। স্যান্ড্রার বেডরুমের দরজায় ঝুলছিল ডোন্ট ডিস্টার্ব লেখা বোর্ড। আলতো চাপ দিয়ে দরজা খুলল রজার। যদি ঘুমিয়ে পড়ে থাকে স্যান্ড্রা তাহলে জাগাবো না, মনে মনে বলল। পা টিপে টিপে এগিয়ে গেল বিছানার দিকে। স্যান্ড্রা মোটেই ঘুমোয়নি, তাকিয়ে আছে রজারের দিকে। সে চোখের ভাষা ঠিক ধরতে পারল না রজার। স্যান্ড্রা একা নয়, পাশে শুয়ে আছে জন কোলম্যান। একটা হাত স্যান্ড্রার নগ্ন কাঁধের উপর রাখা। এক লহমায় সব পরিষ্কার হয়ে গেল। সন্দেহ তাহলে অমূলক ছিল না। জন কোলম্যানের বারবার এ বাড়িতে আসার উদ্দেশ্য তাহলে এটাই, স্যান্ড্রা রজারকে ঠকিয়েছে। একটা চরম কষ্টের জ্বলন্ত শিখা রজারের সারা শরীরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল। আগুনের একটা ছুরি কি কেউ ওর হৃৎপিণ্ডে বসিয়ে দিল? বিভ্রান্তি আর মর্মবেদনা ওর গলার কাছে দলা পাকিয়ে যাচ্ছিল। স্যান্ড্রা, আমি বুঝতে
ওরা দুজনেই উঠে বসল বিছানায়। দুজনের মুখেই হাসির রেখা। তার মানে ওরা মোটেই ভয় পাচ্ছে না। জেনে গেলেন তাহলে? জন বলল, আমাদের সম্পর্কটা অনেকদিন ধরেই চলছে। এবার বলুন মাননীয় ধেড়ে খোকা, আপনার ঠিক কি বলার আছে? রজারের হৃৎপিণ্ড লাফাচ্ছিল ধড়াস ধড়াস করে। পা কাঁপছিল। পড়ে যেতে যেতে কোনো মতে নিজেকে সামলে নিল খাটের বাজুটা ধরে নিয়ে। হাত পা কিরকম যেন ঠান্ডা হয়ে আসছিল। মৃত্যুর শীতলতা কি ওকে গ্রাস করছে? স্যান্ড্রা ধীরে ধীরে বলল, আজ বা কাল কিংবা পরশু তুমি আমাদের ব্যাপারটা জেনেই যেতে। জন আর আমি একে অপরকে ভালোবাসি, সেই তখন থেকে যখন আমার বয়স ছিল 19, কিন্তু বিয়ে করতে পারিনি আমরা। এরপর তোমার সাথে দেখা হয়, ও রাজি হয় কয়েক বছর অপেক্ষা করতে। এদিকে আমিও জেনে যাই তোমার ব্যক্তিগত ডাক্তারের মতামতটা। সেটা অবশ্য উনি তোমাকে বলতে বারণ করেছিলেন। রজারের উথাল পাথাল হতে থাকা শরীরের ভেতরের সব রক্তস্রোত একসাথে গিয়ে ধাক্কা মারল মাথায়। স্যান্ড্রা বলল, ডক্টর রবিনসন আমায় বলেছেন তোমার জটিল হৃদরোগ আছে। যে কোনো রকমের জোরালো মানসিক বা শারীরিক আঘাত তোমার পক্ষে সমান ক্ষতিকর। সাথে সাথে অবশ্য উনি আর একটা কথাও জানাতে চাননি, তুমি আর মাত্র কয়েকদিনের মেহমান এই পৃথিবীতে, যে কারণে আমি আর জন চেয়েছিলাম তুমি শেষ দিন কটা শান্তিতেই কাটাও। তারপর সব সম্পত্তির মালিক হব আমি। বিয়েতেও কোনো বাধা থাকবে না। রজার টলমলো পায়ে এগিয়ে গেল সামনের দিকে। চোখে লাল নীল আলোর ঝলক। পা অবশ হয়ে আসছে। স্যান্ড্রা, 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 এটা হতেই পারে না। এসব সব স্বপ্ন দেখছি আমি, তাই না? মোটেই না বুড়ো ভাম, তুমি জেগে আছো। জেগেই আছো। এসব বাস্তবে ঘটছে। তাই তুমি মরবে কখন? বুড়ো ভাম কোথাকার। নিজের দেহটার উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গেল রজারের। ও চলে পড়ে গেল লাল কার্পেটে ঢাকা মেঝের উপর। দুহাত বাড়ালো কিছু একটা আঁকড়ে ধরার জন্য। কয়েক মন ওজনের ভারী একটা কিছু যেন ওর বুকের উপর চেপে বসেছে। আর সেই ব্যথার অনুভূতি ভেদ করে ভেসে আসছে স্যান্ড্রার কণ্ঠ। মরে যা বুড়ো, এক্ষুনি মরে যা। রজারের সব মনে পড়ে গেল। ঘটনাটা তাহলে এরকম হয়েছিল। স্যান্ড্রা আর জনকে একসঙ্গে দেখার পর ওর হার্ট অ্যাটাক হয়। সেটাই স্বাভাবিক ছিল। ও পড়ে যায়, সম্ভবত কোমায় আচ্ছন্ন হয়। ডাক্তাররা ওকে মৃত ঘোষণা করেন। অবিশ্বাস্য ব্যাপার। এতটাই কি স্তিমিত হয়ে পড়েছিল আমার হৃৎপিণ্ডের গতি যে নামি দামি ডাক্তাররা কেউ বুঝতেই পারলেন না আমি বেঁচে আছি। নাকি অন্ধকারে থরথরিয়ে কেঁপে উঠল রজার। নাকি স্যান্ড্রা আর ওর প্রেমিক তাদের পছন্দ মতো ডাক্তার ভাড়া করে এনে আমাকে মৃত ঘোষণা করিয়ে দেয়। স্যান্ড্রা জানতো আমি বেঁচে আছি, তবু আমাকে জ্যান্ত ঢুকিয়ে দেয় কফিনে, পাঠিয়ে দেয় এই অন্ধকার জগতে। এই ভাবনা রজারকে নতুন করে উজ্জীবিত করে এখান থেকে বের হওয়ার জন্য। ওকে ওকে
বের হতেই হবে। অনেক 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 সমস্যার মুখে পড়েছে জীবনে, কোথাও হারেনি, কোথাও হারেনি। মনের ইচ্ছে ওকে জিতিয়ে দিয়েছে সব জায়গায়। এখান থেকে ও নিজেকে বাইরে নিয়ে যাবেই, যেভাবেই হোক। এ কবরের ভেতর থেকে পালাতেই হবে, ফিরতেই হবে জীবনে, আলোতে। স্যান্ড্রাকে শাস্তি দিতে হবে, প্রায়শ্চিত্ত করাতেই হবে ওই বিশ্বাসঘাতকতার। এ তার প্রতিজ্ঞা। ফাঁদে পড়া ইঁদুরের মতো মরতে রজার রাজি নয়। ইঁদুরের কথা মনে হতেই আর এক বিভীষিকাময় ভাবনা ওর মনে চেঁকে বসল। ও শুনেছে মাটির তলায়, বিশেষ করে কবরস্থানে, এক জাতের কালো রোমশ ইঁদুর থাকে, যারা যারা টাটকা মরার মাংস খাওয়ার জন্য উৎসুক হয়ে থাকে। রজারের কল্পনা করার জগৎটা বিস্তৃত হতে থাকলো। এই মুহূর্তে একটা কালো চাদরের মতো অন্ধকার ওকে জড়িয়ে আছে। তার মধ্যেও ওর কল্পনার দৌড় থামছে না। ও দেখতে পাচ্ছে ওই ওই রোমশ প্রাণীগুলো চারদিক থেকে ধেয়ে আসছে। ওরা আজ তাজা মাংসের গন্ধ পেয়েছে। ওদের মনে আজ উল্লাস। ওরা এসে গেছে ডজনে ডজনে কফিনটার চারপাশে। ওটাকে কেটে ঢুকে পড়ছে এক এক করে। ওর গলার নরম মাংসের কাছে নাক ছুঁয়ে দেখছে। হয়তো ওদের ধারালো দাঁত ওরা বসিয়ে দিল চিবুকের তলায়। ফোয়ারার মতো রক্ত ছিটকে বেরিয়ে এলো। চোখের মনি দুটো খুবলে খাওয়ার জন্য ওদের নিজেদের ভেতরেই লেগে গেছে মারামারি। কিসের একটা শব্দ হলো না? কাঠে কামড়ানোর শব্দ। এসেই গেল তাহলে ওরা। কই না তো, কোনো শব্দই নেই। সবকিছু চুপচাপ, নিস্তব্ধ, নিঝুম, নিথর। একেই বলে কবরের নিস্তব্ধতা। মনে মনে খুশি হলো রজার। এখনো মনের ভেতরটা পুরো অসাড় হয়ে যায়নি। মনের ভাবনা এখনো ভাষা সঞ্চয়ন করে চলেছে। না, আর কল্পনার জগৎ নয়। এটা ফিউনারেল পার্লার নয়। কফিনে সাধারণত তালা মারার কোনো ব্যবস্থা থাকে না। ও ওটাকে ঠেলে তুলতে পারছে না, তার মানে একটাই, ওকে কবর দেওয়া হয়ে গেছে। বোঝাই যাচ্ছে ওরা দুজনে যত তাড়াতাড়ি পেরেছে কাজটা সেরে ফেলেছে। এবার রজার ওদের চমকে দেবে। মাথা ঠান্ডা রাখতে হবে এখন। কফিনের ডালা ঠেলে তোলার চেষ্টা করা অযৌক্তিক। অনেকবার সে চেষ্টা করা হলো। এবার এটাকে ভাঙার চেষ্টা করতে হবে, তবেই এর থেকে বার হওয়া যাবে। আর বার না হতে পারলে নিজেই নিজেকে খুন করবে ও। ওই ইঁদুরগুলো ওকে জ্যান্ত চিবিয়ে খাবে, তার থেকে সেটা অনেক অনেক ভালো হবে। হাওয়া এখন অনেক বেশি চ্যাটচ্যাটে, ভারী হয়ে আসছে। শ্বাস নিতে ভালোই কষ্ট হচ্ছে। হাতড়ে হাতড়ে রজার খুঁজতে আরম্ভ করলো সাটিনের কাপড়টা কোথায় সেলাই করা আছে। পেয়েও গেল কিছুক্ষণের মধ্যেই। টেনে হিঁচড়ে ছিঁড়ল ওটাকে। অনুভব করলো পাইন কাঠের কফিনটাকে ভালোভাবে ঘষে মেজে বানানো হয়েছে। সেরা জিনিসটাই কিনে এনেছে স্যান্ড্রা। হয়তো নাটক করেছে কান্না ভেজা চোখে। আমার প্রিয়তমর জন্য বাজারের সেরা জিনিসটা চাই।
নাটক শুরু করলো কাঠে আঘাত করা, করেই চলল। একটা কাঠ ফাটার আওয়াজ শোনার জন্য ওর কান অধীর আগ্রহে অপেক্ষা করছিল। ভালো করে দম নেওয়ার জন্য ওর বুকের ভেতরটা হাঁকু পাঁকু করছিল। এখন যে বাতাসটা শ্বাসের সঙ্গে ঢুকছে তার পুরোটাই দূষিত। ওর মনে আবার কল্পনার জগৎ উঁকি মারল। আচ্ছা, ওরা ওকে কফিনে উল্টো করে কবর দেয়নি তো? তাহলে তো কোনোদিনই এখান থেকে মুক্তি পাওয়া যাবে না, অসম্ভব। নিজেই নিজেকে বলল রজার। আমার অস্থির মন এসব ভেবে আমার সঙ্গে ইয়ার্কি মারছে। ওসব ভাবলে চলবে না, না 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 না, ওসব ভাবলে চলবে না। এই কফিনটাকে ভাঙতে হবেই। যে হাত কোনোদিন শ্রমিকের কাজ করেনি, আজ সে দুটোই বাঁচার জন্য শুরু করলো আপ্রাণ চেষ্টা। পাইনের কাঠ আঁচড়াতে গিয়ে ক্ষতবিক্ষত হলো নখ, কয়েকটা উঠেও গেল মাংস ছিঁড়ে। চরম যন্ত্রণা সহ্য করেও রজার চেষ্টা করেই চলল। সাথেই চলছিল চিৎকার, বাঁচাও বাঁচাও, কেউ কি শুনতে পাচ্ছ না? আরে বাঁচাও, আমাকে জ্যান্ত এখানে কবর দেওয়া হয়েছে। আমাকে যে বাঁচাবে তাকে আমি $10,000 দেব, 20,000, $50,000 দেব। শুনতে পাচ্ছ? $50,000। কারোর কানে পৌঁছলো না এই আবেদন। কেউ সাড়াও দিল না। সম্ভবত এখানে এখন আর কেউ নেই, সবাই চলে গেছে। ওদিকে স্যান্ড্রা আর জন একে অপরকে জড়িয়ে ধরে খুব হাসছে। আড়ষ্ট আঙুল দিয়ে ব্যর্থভাবে আঁচড়েই চলল ওপরের কাঠে। আঁচড়েই চলল যতক্ষণ না ক্রমাগত যন্ত্রণার প্রভাবে সব স্নায়ু অসাড় হয়ে গেল, হারিয়ে গেল যন্ত্রণা বোধ। ওদিকে হাওয়াও সব খতম। মনের কিছু অংশে সার এখনো আছে, সে অংশ এখনো করে চলেছে নিত্য নতুন পরিকল্পনা। কফিনের ঢাকনায় একটা ফুটো করতে হবে, মনের সেই সার অংশটা ওকে জানান দিল। সেটাকে তারপর বড় করতে হবে, তারপর সেখান দিয়ে বেরিয়ে যেতে হবে বাইরের আলোর জগতে। মাটি এখনো নরম, ঝুরঝুরে আছে। একবার মাথাটা বার করতে পারলেই ব্যাস। তারপর স্যান্ড্রা আর জনের সঙ্গে বোঝাপড়া। পুরো ব্যাপারটা কি সহজ, কিন্তু প্রথম কাজটাই যে করা যাচ্ছে না কিছুতেই। হাওয়া যেভাবে তলানিতে এসে ঠেকেছে তাতে শ্বাসরোধকারী অবস্থা চেপে ধরেছে সব দিক থেকে। ক্রমাগত দূষিত বাতাস ঢুকে ঢুকে কমে যাচ্ছে মস্তিষ্কের ক্ষমতা। সোজাভাবে আর কিচ্ছু ভাবাই যাচ্ছে না। ইঁদুরগুলো বোধহয় এসে গেছে, শব্দ পাওয়া যাচ্ছে। শুরু করে দিয়েছে কাঠ চেবানো, পেয়ে গেছে জ্যান্ত শরীরের গরম রক্তের স্বাদ। ওর হৃৎপিণ্ড, যেটা ভুল করে একবার থেমে গিয়েছিল বলে ওকে আজ এখানে ঢুকে থাকতে হচ্ছে, সেটা এখন পাগলের মতো লাফাচ্ছে ধড়াস ধড়াস করে। ব্যথাটা যেন সেদিন স্যান্ড্রার বেডরুমের থেকেও বেশি। রজার বুঝতে পারছে না আর কতক্ষণ এই যন্ত্রণার চাপ সহ্য করতে পারবে। ইঁদুররা আসছে আমাকে খেতে। হাওয়া শেষ,
অন্ধকার, অন্ধকার, নিঃসীম অন্ধকার। আর পারছি না, আমার হৃৎপিণ্ড, অলৌকিক কিছু হওয়ার দরকার। এখান থেকে আমাকে হবে যন্ত্রণা, যন্ত্রণা। সহসাই সব যন্ত্রণা উধাও হয়ে গেল। এক চরম শান্তি। রজার অনুভব করল আর একটুও ব্যথা নেই, অনেক সুস্থ বোধ হচ্ছে। অনেক উদ্বেগহীন। কি বোকার মতো চেষ্টাও এতক্ষণ ধরে করছিল এখান থেকে বেরিয়ে আসার জন্য। শুধুমাত্র একটু ভেসে থাকার চেষ্টা, একটু ভেসে থাকার চেষ্টা করতেই সব ঘটে গেল অলৌকিকভাবে। নিটোল কাঠের কফিন, যেটাও এতক্ষণ ভাঙার চেষ্টা করছিল, সেটা ভেদ করে ও বেরিয়ে এলো। কালো অন্ধকার ভেদ করে ভ্যাপসানো দুর্গন্ধে ভরা মাটির তলা থেকে একেবারে সোজা সবুজ ঘাসের ওপর। মুক্তি, অবশেষে মুক্তি। এখন সময় দুপুর, মাথার উপর গনগনে সূর্য, যা আর কোনোদিন দেখতেই পাবে না বলে মনে হয়েছিল ওর। ফুট 50 দূরে কিছু লোক একটা সাদা ফলকের চারপাশে জড়ো হয়েছে। রজার এগিয়ে গেল ওদের দিকে। শুনছেন? আরে ও দাদা, শুনছেন? ওরা আমাকে জ্যান্ত কবর দিয়েছিল। এই দেখুন না, দেখুন না, আমি বের হয়ে এসেছি। আরে ও দাদা, শুনছেন? শুনুন না, প্লিজ একটু একটু কবরটা খুঁড়ে দেখতে বলুন না। ও দাদা, একটু একটু বলুন না। অদ্ভুত ব্যাপার, ওরা কেউ ওকে পাত্তা দিল না। মনেই হলো না যে কেউ ওর কথা শুনতে পাচ্ছে। রজার বারবার কথাগুলো বলল ওদের চারিদিকে ঘুরে ঘুরে। আরে আরে ও দাদা, আরে শুনছেন? আরে আরে শুনতেই পাচ্ছেন না নাকি? আরে ও দাদা, আরে আরে ওরা আমাকে জ্যান্ত কবর দিয়েছিল, আমাকে আরে জ্যান্ত কবর দিয়েছে। আরে আরে একটু একটু চলুন না, আর দেখুন না প্লিজ, একটু 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 ওই কবরটা খুঁড়তে বলুন না। আরে ওই কবরটা একটু খুঁড়তে বলুন না ও দাদা, জ্যান্ত কবর দিয়েছে আমাকে। শুনতে পাচ্ছেন না আপনি? আরে শুনুন না। গভীরভাবে একটা শ্বাস নিল। এক রাশ তাজা বসন্তের বাতাসে ভরে গেল ওর ফুসফুস। ওর নাকের ফুটো দিয়ে কিন্তু কোনো ঠান্ডা বাতাস ঢুকলো না সেই রাতটার মতো। রজার এবার তাকালো নিচে মাটির দিকে। কি অদ্ভুত রকমের দৃশ্য ওর সামনে উন্মোচিত হলো। ও দেখতে পেল কফিনটা শোয়ানো আছে, আর সেটা ভেদ করে ও দেখতে পেল ওর ভেতর শুয়ে আছে একটা যন্ত্রণাক্লিষ্ট দেহ। তার চারিদিকে সার্টিনের কাপড় ছেঁড়া, হাতের নখগুলো ক্ষতবিক্ষত। দেহটা এক মধ্যবয়সী পুরুষের, মুখে দ্বিতীয়বার হার্ট অ্যাটাকের যন্ত্রণার ছাপ। মানুষটাকে চিনতে অসুবিধে হচ্ছে না একটু। মানুষটার নামও জানে সে, রজার প্যাট্রিক। মিসেস সেন দরজাতেই হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলেন। আমরা ঘরে ঢুকলাম। রিজু সেই চতুষ্পদের ভঙ্গিতে আমাদের দিকে তাকিয়ে আছে আর মাঝে মাঝে পাশবিক গর্জন করছে। সে এখনো মাঝে মাঝে ফিরে আসে। কালমুন্ডি। পৌরাণিক কালমুন্ডির ভৌতিক গল্প শুনতে হলে ক্লিক করো ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে। এতক্ষণ শুনছিলেন একটি জনপ্রিয় বেস্টসেলিং হরর নোভেলের ছায়া অবলম্বনে প্রতিম দাসের লেখা অবশেষে মুক্তি। কথকের ভূমিকায় তমাল, লুইজির চরিত্রে আমি মেঘা,
হেনরি অ্যান্ড রজারের চরিত্রে তমাল, সাউন্ড ডিজাইনিং এ আর্য, পোস্টার অ্যান্ড ক্যালিগ্রাফি শঙ্খ, অ্যানিমেশনে উল্লাস। 24/7 publishing.com কে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।